সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে মেডিকেল কলেজের নার্সকে প্রতারণা। অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরবঙ্গ মেডিকেল ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম হেমন্ত শর্মা, সিকিমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এআই এর ব্যবহার করে নিজের ছবিকে কো-পাইলটের উর্দিতে এডিট করে নিজেকে এয়ারলাইন্সের কো-পাইলট বলে পরিচয় দিত হেমন্ত শর্মা। এই পরিচয় দিয়ে সোশ্যাল মাধ্যমে যুবতীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আর্থিক প্রতারণা করত সে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক নার্সকে প্রতারণা করে অভিযুক্ত। নার্সের কাছ থেকে প্রায় 4 গ্রাম সোনা নিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার পর মেডিকেল ফাঁড়িতে অভিযোগ দায়ের করে প্রতারিত সেই নার্স। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত 6 মে শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দিরের কাছ থেকে হেমন্ত শর্মাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতকে আদালতে পেশ করে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অভিযুক্ত আগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করত। পরে সে নিজেকে কো-পাইলট বলে পরিচয় দিতে শুরু করে। এদিকে মেডিকেল কলেজের নার্সের কাছ থেকে প্রতারণা করা সোনা উদ্ধার করে পুলিশ। হেমন্ত শর্মা এখনো অবধি প্রায় 300-র বেশি বিমান সেবিকাকে প্রতারণা করেছে বলে পুলিশ জানতে পারে। 3 দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর আজ ফের অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিতকরণ শিবির শুরু হয়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আওতায় থাকা 7টি বিধানসভা এলাকায় সপ্তাহব্যাপী এমন শিবির অনুষ্ঠিত হচ্ছে। শনিবার শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর শহরের সূর্য সেন মঞ্চে। এই শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলিমকোর পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবির থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশাপাশি বয়স্ক নাগরিক যাদের সহায়ক যন্ত্র দরকার, আজ তাদের চিহ্নিত করে সহায়ক যন্ত্র প্রদানের নামে রেজিস্ট্রেশন করা হচ্ছে। পরবর্তীতে প্রত্যেককে ডেকে ডেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেওয়া হবে। ভারত পাকিস্তানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই বিষয়ে আমাদের প্রত্যেককে দেশের ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানো উচিত। আজকে 7 দিন ব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে। এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন, শুধু দিব্যাঙ্গরা নয়, দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক 60 ঊর্ধ্ব, তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার, এখানে আমাদের টিম এসছে। তারা ডাক্তারবাবু এসছে, ডাক্তারবাবু নিরীক্ষণ করছে। নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে। তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা আবার একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা যারা এখানে নিরীক্ষণে যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবেন। আমরা আবার তাদেরকে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম নিঃশুল্ক দেবো। এটা এখন অবধি চলছে। পরীক্ষা হচ্ছে, কমে যাচ্ছে, তারা তাদের কাগজ পেয়ে যাচ্ছে। আমরা শেষের দিকে সেটা বলতে পারবো যে ফাইনালি কত হয়েছে। কোন কোন এলাকায় হচ্ছে? ব্লক ওয়াইজ হচ্ছে? এটা ইসলামপুর বিধানসভা ওয়াইজ হচ্ছে। এর আগে আমাদের ধরুন কালিয়াগঞ্জ হয়েছে, হেমতাবাদ হয়েছে, গোয়ালপুকুর হয়েছে, চাকুলিয়া হয়েছে, করমদিঘি হয়েছে। আজকে আমাদের ইসলামপুর হচ্ছে। আগামীকাল আমাদের রায়গঞ্জে আছে। দাদা, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেশের বর্তমান পরিস্থিতি একটাই, আমরা সবাই ভারতের নাগরিক, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমরা সবাই মিলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের পাশে থাকব। আজকে পাকিস্তানকে যেভাবে ভারত সরকার আমাদের সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে, আমরা যেভাবে যেখানেই আসি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব যে তাদেরকে শক্তি দিক এবং আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা অবশ্যই ভারতের সেনাবাহিনীর পাশে থাকব। 2004 সালে বাম আমলে তৈরি কালীতলা শিশু উদ্যান বর্তমানে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। একসময় জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি এখন অসামাজিক কার্যকলাপের আখ্যায় পরিণত হয়েছে, যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রসঙ্গত, শিশুদের মনোরঞ্জনের জন্য 2004 সালে বাম পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডের কালীতলায় পুনর্ভাবা নদীর পাশে তৈরি করা হয় কালীতলা শিশু উদ্যান নামে একটি পার্ক। একসময় এই পার্কটি ছিল স্থানীয় বাসিন্দাদের অন্যতম প্রিয় বিনোদন কেন্দ্র, কিন্তু বর্তমানে পার্কটি সংস্কারের অভাবে বেহাল পরিণত হয়েছে। চারপাশের বাউন্ডারি ভেঙে যাওয়ায় পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। খেলার সরঞ্জামগুলির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। আর পার্কের ভেতরে জঙ্গল বেড়ে যাওয়ায় পার্কটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্কটি সংস্কার না হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে পার্কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত পার্কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন বাম নেতা অচিন্ত্য চক্রবর্তী। তিনি
অভিযোগ করে বলেন, পৌরসভার দেখভালের অভাবেই পার্কটি আজ বেহাল দশা। তিনি দ্রুত পার্কটি সংস্কারের দাবি তুলেছেন। যদিও পার্কের বেহাল দশা কথা স্বীকার করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। তিনি জানান, খুব দ্রুত পার্কটি সংস্কারের ব্যবস্থা করা হবে। এখন দেখার কতদিনে পার্কটি সংস্কার করে শিশুদের মনোরঞ্জনের উপযোগী করে তুলতে পারে গঙ্গারামপুর পৌরসভা। এই ব্যাপারটা নিয়ে আমরা ইতিপূর্বে কলকাতায় যে আমাদের এই সব পার্কের বিনোদনের জন্য যেসব সামগ্রী আমরা লাগাচ্ছি, এবং তার মধ্যে আমরা কালদিঘি পার্কেও আমাদের সেখানটায় আমাদের এই বিনোদনের জন্য যাতে মানুষকে আকৃষ্ট করা যায় তার জন্য আমরা বিভিন্ন উপকরণ আমরা সেখানে লাগাচ্ছি। পাশাপাশি এর সঙ্গে আমাদের কালদিঘি পার্কের সঙ্গে আমাদের এই কালীতলা পার্কেরও বিভিন্ন জিনিস এখানে লাগা হবে বিনোদনের জন্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা করছি। আর এখানটায় বিশেষ করে যেটা হচ্ছে আমাদের নজরে আছে যে সেখানটায় আমরা পুলিশ প্রশাসনকেও বলেছি, সেখানটায় কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এইসব কার্যকলাপ না হয়, মানুষ যাতে সেখানটায় বিনোদন পার্কে গিয়ে যারা উপভোগ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। অতি সত্বর সেখানটায় একটা রেনোভেশন করে যাতে আমরা পার্কটা আরো সুন্দর করতে পারি তার উদ্যোগ আমরা নিয়েছি। চেয়ারম্যান তিনিও দেখে এসছেন, আমিও দেখে এসেছি, এবং সেখানটায় নতুন করে সুন্দর করে সেই পার্কটাকে আমরা আবার সাজিয়ে তুলব। আমাদের আপনারা জানেন যে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি তৈরি হওয়ার পর নানাবিধ কর্মযজ্ঞ শুরু হয়েছিল, মূলত বামফ্রন্ট যখন পৌরসভা ক্ষমতায় ছিল। রাস্তাঘাট, বিদ্যুৎ, আলো, তার সাথে সাথে আমরা চিন্তা করেছিলাম যে বাচ্চাদের একটু খেলাধুলার জন্য, কারণ আমরা তো জানি সুস্থ দেহ সুস্থ মন রাখতে হবে অনুক্ষণ। শিশুদের কোনো পার্ক গঙ্গারামপুরে ছিল না। তো আমাদের বলরাম ঘোষ ছিলেন তখন চেয়ারম্যান, এবং সম্ভবত মহিউদ্দিন আহমেদ ছিলেন সভাধিপতি। সেই সময় গঙ্গারামপুরের শিশুদের কথা চিন্তা ভাবনা করে তাদের জন্য একটি পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল গঙ্গারামপুর শহরে, এবং সেটা প্রথম আমরা কালীতলাতেই প্রথম বাচ্চাদের জন্য শিশু উদ্যান তৈরি করা হয়। আপনারা তো এখন যান, ওখানে দেখেন যে উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছিলাম, সুন্দর করে সাজানো হয়েছিল, বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল, সবুজায়ন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা ভগ্ন দশা। তো যে অবস্থার মধ্যে আছে, শহরে তো এমনি উল্লেখযোগ্য কোনো বাচ্চাদের কোনো পার্ক নেই, কিন্তু যেটুকু ছিল সেটুকু রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বর্তমান পৌর প্রশাসন কিন্তু নেননি। তো আপনাদের মধ্য দিয়েও আমি আবেদন করছি, অন্ততপক্ষে গঙ্গারামপুর শহরবাসীর কথা চিন্তা ভাবনা করে শিশুদের কথা মনে রেখে শিশুদের মনোরঞ্জনের জন্য যে পার্ক, সেটাকে রক্ষণাবেক্ষণ করা হোক, সেখানে যাতে আবার পূর্বের মতো বাচ্চারা আসে, খেলাধুলা করে। এই উদ্যোগটা বর্তমানে যারা আছেন তারা যদি নেন তাহলে গঙ্গারামপুরবাসী উপকার হবে, এবং আমিও এবং আমরাও তাতে আমরা আনন্দ লাভ করব। দেখুন, আমি গঙ্গারামপুরের ওয়ার্ড নাম্বার 10-এর বাসিন্দা। তো আমি প্রায়ই আসি এখানে বাচ্চাকে খেলানোর জন্য। তো আমি যেদিন থেকে আসি সেদিন থেকেই দেখছি যে যত খেলার যে সরঞ্জামগুলো আছে সব ভাঙাচোরা, এবং সেগুলো রিপেয়ারমেন্ট হয় না। এগুলো পৌরসভা থেকে করার কথা, কিন্তু কিছুই নেই। যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়, কারণ বাচ্চাকে তো আমাদের একটু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা একটু খেলাধুলা করানোর একটা প্রয়োজন হয়, তাদের একটা বডি এক্সারসাইজ দরকার হয়। তো এখানে পরিকাঠামো খুব একটা ভালো নেই, এবং বহুদিন ধরে ঠিক হয় না এগুলো। শহরবাসী হিসেবে কি চাইবেন? আমি চাইবো যে অ্যাটলিস্ট যেগুলো আছে খেলাধুলার সরঞ্জাম বা সেগুলো যেন একটু ঠিকঠাক করা হয়। এখানে অনেক দেখবেন আপনি এই কর্নারটায় দেখবেন একটা জাম্পিং প্ল্যাটফর্ম ছিল, সেটা খারাপ হয়ে আছে। ওইদিকে দেখবেন অনেকগুলো স্লিপারি প্ল্যাটফর্ম, সেগুলো খারাপ হয়ে আছে, বেশিরভাগটাই খারাপ হয়ে আছে। হ্যাঁ, তো বাউন্ডারি অ্যাটলিস্ট এর থেকে ভালো না হলেও যেগুলো ছিল আগে থেকে সেগুলো যেন বাউন্ডারিগুলোর কি অবস্থা দাদা? বাউন্ডারিগুলোর অবস্থা পুরোটা ভালো না। মানে আপনি এই নদীর ধার দিয়ে দেখবেন যে কেউ অ্যান্টি সোশ্যাল ঢুকে যেতে পারে, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঢুকে যেতে পারে। তো বাউন্ডারিগুলোও ঠিকঠাক করা প্রয়োজন। তো আমরা তো বাউন্ডারির দিকে অতটা আমাদের দিই না। পার্কে প্রবেশ করতে কত টাকা করে টিকিট নিচ্ছে? 5 টাকা করে নেওয়া হয়। ঠিক। আপনার নাম দাদা? আমার নাম সুধীর কুণ্ডু। কুলিক নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতের ধুরইল গ্রামে।
দীর্ঘ আধ ঘন্টা খোঁজাখুঁজির পর ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সুব্রত সরকার, বয়স 25 বছর, পেশায় রায়গঞ্জ শহরের একটি সোনার দোকানের কারিগর, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে দাদা রণবীর সরকার সহ মোট 5 জন বন্ধু খলসি ঘাটের কুলিক নদীতে স্নান করতে যায়। আচমকায় গভীর জলে মনির পাকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তাদের চিৎকারে ছুটে আসে গ্রামবাসীরা। মাছ ধরার জাল নিয়ে নদীতে ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুজল দেবনাথ। আমরা সবাই 2টার দিকে স্নান করতে গেছিলাম ধরু নদীতে। তারপরে গেছিলাম, পরে আমরা 7 জন গিয়েছিলাম। 7 জনের মধ্যে 5 জন সাঁতার জানি না, 2 জন সাঁতার জানি। সুব্রত সরকার যে মারা গেল ও সাঁতার জানতো, আরেকজন সাঁতার জানতো। এখন পরে আমাদের অনেকক্ষণ ধরে স্নান টান করলাম, 10-15 মিনিট ধরে করতে করতে আমরা সাঁতার জানি না, কম জলে স্নান করছি আমরা। আর 2 জন সাঁতার জানো বেশি জলে গেল স্নান করতে। গেল পরে ওরা 10-15 মিনিট ওখানে করলো, করে আবার পাড়ায় আসে শ্যাম্পু টুম্পু মাথা লাগাইলো, লাগাই দিয়ে আবার যে সাঁতার জানে ও আমাদের সাথে ছিল, ও গেল পরে ওকে বাঁচাতে গেল, হাতটা ধরলো পরে ওকে নিয়ে আসতে টানতেছে, ওকে ছাড়তে যায় না, নিচে কে আছে বুঝতে পারছি আমরা, ছাড়তে যায় না। ওকেও যে বাচ্চাটা গেলো ওকেও ধরে নিচে টানতেছে, হ্যাঁ টানতেছে। পরে টানতে ও ছাই দিয়ে চলে আসতো, ছাই দিয়ে চলে এসে তারপরে আমরা লোকজনকে ডাকলাম। একজন ছিল কিছুক্ষণ আগে আমাদের সামনে নিয়ে এসে একটা বাছুর নিয়ে এসে স্নান করায় লাভতে গেল দূরে। তারপর আমরা কাকুটা করে চিল্লাই তারপর আসলো কাকুটা, কতক্ষণ খুঁজলো ইসের মধ্যে, জলের মধ্যে পাইলো না। ওরা চিল্লাই অনেকজন জমা হয়ে গেল ওখানে। সবাই মিলে খুঁজছে, 10-15 জন মিলে খুঁজছে নদীর মধ্যে, পাচ্ছে না। তারপর আধা ঘন্টা করে পাইলাম, পাড়ের মধ্যে উঠাইলাম। তারপরে দেখলাম পেটের মধ্যে দিচ্ছে, প্রেশার দিচ্ছে, জল বেরোচ্ছে না। প্রেশার দিতে অল্প, তাও ফুলফুলি ডাক ছুটছিল। ভাবলাম তো বাইচে আছে। তারপরে হসপিটাল নিয়ে গেলাম, হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলে মারা গেছে। কি করতো উনি সে রায়গঞ্জ থানাটা আছে না, থানার সামনে একটা সোনার দোকান আছে, ওখানে থাকতো, সোনার দোকানে কাজ করতো। আর বাড়ি কোথায় ওনার? বাড়ি হচ্ছে খুলছি। বাবার নাম কি? রায়গঞ্জ সরকার। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ চলছে, পাকিস্তান আঘাত আনছে, তার প্রত্যাঘাত করছে ভারত। এমন যুদ্ধের আবহে সাধারণ মানুষেরা যাতে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তার জন্য বালুরঘাট টাউন ক্লাবের তরফে মক ড্রিলের আয়োজন করা হলো। যদিও জেলা প্রশাসনের কাছে কোনো নির্দেশ না আসায় মক ড্রিলের আয়োজন জেলাতে করা হয়নি, বাজানো হয়নি সাইরেনও। শুধুমাত্র সকাল 9টার সময় সাইরেন সরকারিভাবে প্রতিদিন বাজানো হয়। শনিবার বিকেলে বালুরঘাট টাউন ক্লাবের ক্রিকেট ও অন্যান্য খেলার প্রশিক্ষণ নিতে আসা বাচ্চাদের নিয়ে এই মক ড্রিলের আয়োজন করা হয়। প্রসঙ্গত, যুদ্ধ আবহাওয়ার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একাধিক রাজ্যকে গত বুধবার মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই মক ড্রিল অনুষ্ঠিত করার কথা হয়েছিল, তবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় মক ড্রিলের জন্য সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি। তারপরেও এদিন বিকেলে বালুরঘাট টাউন ক্লাবের তরফে বাচ্চাদের নিয়ে মক ড্রিল করানো হয়। মক ড্রিলের মাধ্যমে বাজানো হয় সাইরেন, আর এই সাইরেন বাজানোর সময় কিভাবে বাঁচাতে হবে নিজেদেরকে তা শেখানো হয় বাচ্চাদেরকে, তারা যাতে অন্যান্যদের নিয়ে এই অবগত হতে পারে এই বিপদের দিনে, তাও শেখানো হয়। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমাদের দেশাত্মবোধক এবং দেশের রাষ্ট্রের হিতের চিন্তা। আমরা যেহেতু এই ভারতের নাগরিক, আমাদের সবার কর্তব্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার স্বাধীনতার মধ্যে থাকা। আজ যে ভারত পাকিস্তানের সাথে যে ওয়ারটা শুরু হয়েছে, তো তার এগেনস্টে আমরা যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চলে আমরা রয়েছি, এখানে থ্রেটটা অনেক বেশি। বালুরঘাটের নাম বা দক্ষিণ দিনাজপুরের নাম সেটাতে রয়েছে। আমি বিভিন্ন স্কুলে সেলফ ডিফেন্সের এবং এই মক ড্রিলগুলো করে বেড়াচ্ছি। আজকে আমরা টাউন ক্লাবের উদ্যোগে আমরা এই মক ড্রিলটা করলাম যে সাডেনলি যদি বোম পড়ে সেই মুহূর্তে আমাদের কী করণীয়। ইনকেস একটা ব্লাস্ট হয়ে আমাদের বাড়িটা উড়ে গেছে, আমরা সেখানে হয়তো আটকা পড়েছি, সেখান থেকে কীভাবে রেস্কিউ করব নিজেকে। হয়তো বাড়িতে আগুন লেগে গেছে, সেই মুহূর্তে নিজেকে কিভাবে রেস্কিউ করবো, আমার ছোট বাচ্চা যদি ভাই বোন থাকে তাদেরকে কিভাবে সেই পরিস্থিতি থেকে বের করব, সেইরকম প্রতিটা বিষয়ের ওপর ছোট ছোট করে আজকে আমরা মক ড্রিল করলাম। ব্যাপারটা অনেক ভাস্ট, অনেক বড়। তো একদিনের প্রশিক্ষণে তো হবে না, এটা আমাদের আরও দীর্ঘদিন চলবে। পরিস্থিতি যদি আরও খারাপ থাকে তখন আমাদের প্রতিদিনের ড্রিলে এটা থাকবে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা কি? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা যে আমাদের প্রশাসন থেকে যদি কখনো এইরকম হাই অ্যালার্ট জারি করা হয়, প্রতিটা নাগরিকের কর্তব্য সেই নির্দেশ মেনে চলা। ব্ল্যাক আউট যদি ঘোষণা করা হয়, আমাদের কর্তব্য বাড়ির আলো সব নিভিয়ে রাখা। আমি অনেক জায়গাতে দেখলাম ব্ল্যাক আউট চলাকালীনও স্ট্রিট লাইট জ্বলছে, বাড়ির লাইট জ্বলছে এবং গাড়ি ঘোড়া যে যাচ্ছে সেগুলো। প্রতিটা জনগণ বা আমাদের ভারতবাসীকে বলবো তারা যেন এই ব্ল্যাক আউট বা সরকারি নির্দেশিকা মেনে চলে, আর যাতে আমাদের রাষ্ট্র সুরক্ষিত থাকে। দাদা আপনার নাম? আমার নাম ডক্টর শঙ্কর কুমার মণ্ডল। আমি ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান কারাটে ফেডারেশনের নর্থ বেঙ্গলের প্রধান। পুরো পশ্চিমবঙ্গে তথা এই নর্থ বেঙ্গলে যত কারাটে ট্রেনিং সেন্টার আছে সব আমি পরিচালনা করি এবং টাউন ক্লাবে আমি দীর্ঘ 2012 সাল থেকে এই প্রশিক্ষণটা চালাচ্ছি। আর আমার বাড়ি মূলত কলকাতা। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হলো এক বাংলাদেশিকে। বাগডোগরার MM-তরা এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের নজরে আসতেই ভারতীয় সেনার ব্যাংডুবি সেনা ছাউনিতে খবর দিলে সেনাবাহিনীর 5 FOD সেনাকর্মীরা বাংলাদেশিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত আশরাফুল আলম বাংলাদেশের রংপুর জেলার বাদুরগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃত নিজেকে বাংলাদেশি গোয়েন্দা পরিচয় দেওয়ায় সন্দেহ বাড়ছে। জানা গিয়েছে 6 মাস আগে বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন ধৃত ব্যক্তি। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেবে পুলিশ।